আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো এতদিনে হইলো আমরা এপিআই নিয়ে কাজ করতেছিলাম, যেখানে আমরা একটা ফেক এপিআই এর মাধ্যমে যে আমাদের বেসিক অপারেশনগুলো অ্যাড, আপডেট, ডিলেট এই বিষয়গুলো হলো আমরা এতদিন করেছি। ওকে, তো আপনাদের একজনের রিকোয়েস্ট ছিল যে আসলে পোস্টম্যানে কীভাবে কাজ করতে হয় বা পোস্টম্যানটা আসলে কি, কেন ব্যবহার করি, আমাদের ব্যবহার করার বেনিফিটটা কোথায়। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সাথে হইলো আমাদের যে মূলত সার্ভার ক্লায়েন্ট যে রিকোয়েস্টের মাধ্যমে কিভাবে কমিউনিকেশন হয়, এই বিষয়গুলো হলো আমরা আজকে আরেকটু ইন ডেপথে আলোচনা করার ট্রাই করব। ওকে, যাতে আমাদের এই যে ক্লায়েন্ট পার্ট এবং সার্ভার পার্টের যে বিষয়গুলো আছে এইগুলো আমরা আরেকটু ভালো করে ক্লিয়ার হতে পারি। ওকে, তো আমি হলো আজকে ক্লাসটা নেব এইভাবে যে আসলে পূর্ববর্তী যে লেকচার ছিল সেখান থেকে আপনাদেরকে কিছু প্রশ্ন আমি করতে পারি হয়তো বা মাঝখান থেকে, এবং এর সাথে আমি অবশ্যই আমাদের যে টপিকগুলো অ্যাড করব। ঠিক আছে, তো আপনারা এই যে বেসিক বিষয়টা যে ক্লিয়ার কিনা, যে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারে এবং কি কি টাইপের রিকোয়েস্ট হতে পারে, আমরা কিভাবে রেসপন্স পাচ্ছি, এই যে একটা আমাদের বেসিক কনসেপ্ট ছিল, সেটা কি সবাই বুঝতে পেরেছি কিনা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো আমি ওইখানে কিন্তু একটা কথা বলেছিলাম যে ক্লায়েন্ট বলতে কি হতে পারে। ক্লায়েন্ট বলতে হতে পারে কি আমাদের ওয়েব ব্রাউজার অথবা আমাদের অ্যাপ্লিকেশন, দ্যাট মিন্স আমাদের কি মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, তারপর হইলো আমাদের অ্যাপ মানে ফোন অ্যাপ, তারপর একটি হলো কাস্টম একটা আমাদের সফটওয়্যার, তাই না? অথবা এই যে বললাম যে পোস্টম্যানটাও কিন্তু অন কাইন্ডস অফ ডেস্কটপ অ্যাপ্লিকেশন, বা ওদের হলো ওয়েবসাইট ভার্সনটাও আছে। ওকে, দুইটা ভার্সনই আছে। তো এইগুলো হলো আমাদের ক্লায়েন্ট। তো এইগুলোর মাধ্যমে হলে আমরা কি করি, সার্ভারে রিকোয়েস্ট পাঠাই। তো যেহেতু আমি বলেছি যে আমাদের এই যে ব্রাউজার এটা কিন্তু একটা ক্লায়েন্ট, তো আমরা যে যখন আমরা একটা ওয়েবসাইটের ভিতরে আমরা কি করি, এই যে ব্রাউজারের মাধ্যমে একটা যখন আমরা ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাই তখন কি হয়, ওই ওয়েবসাইটের পেজটি আমাদের এই ব্রাউজারে এসে শো হয়। তো এই পুরো কাজটা কিভাবে হচ্ছে আমরা একটু ইন শর্টই আলোচনা করব। ঠিক আছে, যেহেতু আসলে আমাদের মূল ফোকাস থাকবে অ্যাপের দিকে, বাট এইটা আলোচনা করলে হলো আপনাদের বিষয়টা বুঝতে একটু ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, আমার ঠান্ডার কারণে একটু কথা বলার সমস্যা হচ্ছে, এটা দুঃখিত। তো এই যে আমাদের ব্রাউজার, এই ব্রাউজার কিন্তু আমাদের একটা ক্লায়েন্ট, এটা কিন্তু আমরা অলরেডি শুনেছি বা জানছি, রাইট? এখন যখন আমরা একটা ওয়েবসাইটে বা সার্ভারে রিকোয়েস্ট করব তখন কি হয়, সর্বপ্রথম প্রথমে আমরা এটা জানি যে আমাদের যে সার্ভার, প্রত্যেকটা সার্ভারে কিন্তু একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, তাই না? তো সার্ভারটা কে আসলে, এটা প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য সার্ভার এবং হোয়াট ইজ দ্য ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি হলো যেখান থেকে আমরা রিকোয়েস্টগুলো পাঠাই বা যেখানে হলো ইউজাররা ইন্টারেক্টিভ করে। ঠিক আছে, এইগুলো হলো ক্লায়েন্ট। আর সার্ভারের কাজ কি, সার্ভারের কাজ হলো, সার্ভার মানে কি, যে কিছু সার্ভ করে, যে হলো আমাদেরকে ডেটাগুলো সার্ভ করে, তাই না? সে হলো সার্ভার। তো সার্ভার কিন্তু একটা মেশিন বা একটা কম্পিউটার, একটা কম্পিউটার সাপোজ, এই যে আমাদের কম্পিউটারটা ইউজ করি বা আমাদের ল্যাপটপটা ইউজ করি, তাহলে কিন্তু এটাকে আমরা একটা সার্ভার হিসেবেও কাজ করতে পারি। যদিও এটা আসলে আমাদের সার্ভার হিসেবে কাজ করার জন্য সুইটেবল না, কারণ আমাদের এখানে অনেক বেশি আমরা এখানে প্রেশার দিতে পারবো না, কারণ আমাদের হার্ড ডিস্ক অনেক ভালো হয় না, হ্যাঁ, কারণ আমরা এটা পার্সোনাল ইউজ করি। বাট যখন আমরা কোনো একটা কম্পিউটারকে সার্ভার হিসেবে কাজ করাই তখন হলো এখানে আমরা খুবই উন্নত মানের ডিভাইস ব্যবহার করার চেষ্টা করি, তাই না? ভালো মানে খুবই ভালো র্যাম, ভালো প্রসেসর এগুলো বা হাই লেভেল প্রসেসর এগুলো ব্যবহার করি সার্ভারের ক্ষেত্রে। কারণ কি, আমাদের অনেক রিকোয়েস্ট যায়, সেটাকে আপনার সার্ভ করতে হয়, তাই না? তো অবশ্যই সেখানে ভালো একটা পারফরমেন্সের প্রয়োজন আছে। বাট আপনি চাইলে আপনার এই যে নিজের যে কম্পিউটার আছে বা নিজের যদি আপনার ডেস্কটপ আছে, এটাকে আপনি সার্ভার হিসেবে ব্যবহার করতে পারেন। ওকে, তো আমাদের কিন্তু প্রত্যেকটা কম্পিউটার বলেন বা প্রত্যেকটা পিসি বলেন বা ল্যাপটপ বলেন, এর কিন্তু একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, তাই না? যখন আমাদের কম্পিউটার আমাদের নেটের সঙ্গে কানেকশন থাকে তখন হলো আমাদের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে, রাইট? সো দেখেন, যেহেতু আমাদের এইটা ল্যাপটপ, এখানে আমাদের বর্তমানে নেট কানেকশনটা অন আছে, তো যদি আমরা এখানে সিএমডি লিখি এবং এখানে লেখেন যে আইপি কনফিগ,
তো আপনি দেখবেন যে আপনার কিন্তু এখানে একটা IP4 অ্যাড্রেস আছে, রাইট? তো প্রত্যেকটা কম্পিউটারের হলো আপনার একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট মানে আইপি অ্যাড্রেস থাকে, ওকে? তো চাইলে আপনি আপনার পিসিটাকেও একটা সার্ভার হিসাবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অলওয়েজ এই পিসিটার সাথে নেট কানেকশনটা অন রাখতে হবে, ওকে? তো আমরা যেখানে ছিলাম সেটা হলো যে আমরা যখন এই ক্লায়েন্ট থেকে সার্ভারে আমরা রিকোয়েস্ট পাঠাই, তখন সার্ভার কী করে, আমাদের কিছু ডেটা সার্ভ করে, ওকে? তো যেহেতু আমাদের এই ব্রাউজারটা একটা ক্লায়েন্ট, তো যদি আমরা যে কোনো একটা ব্রাউজারের ভিতরে এখন ঢুকি, যে সাপোজ google.com, তাহলে কিন্তু আমাদের যে google.com যে ইঞ্জিনটা আছে, এটা যে একটা ইউজার ইন্টারফেস, এটা কিন্তু আমাদের ব্রাউজারের সামনে চলে আসছে, তাই না? এখন যখন আমরা এখানে google.com লিখে সার্চ করলাম, তো গুগলের যে আমাদের সার্ভারটা, সেটা তো হয়তো বা কোথাও আছে, রাইট? সেটা হয়তো বা আমেরিকার কোথাও একটা জায়গা আছে, বাট ওখান থেকে কিন্তু আমাদের ডেটাগুলো আমরা আমাদের এইখানে বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি। এখন এই যে রিকোয়েস্টটা যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে, তাই না? এখন আমাদের যে সার্ভারটা আছে, ওই সার্ভারে কি বলছি আমি, যে প্রত্যেকটা সার্ভারের একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। বাট এইখানে কিন্তু আমরা দেখেন শুধুমাত্র google.com লিখে সার্চ করেছি, এটা কিন্তু কোনো অ্যাড্রেস না, আইপি অ্যাড্রেস না, তাই না? এটা কিন্তু একটা কি নেম, ডোমেন নেম, রাইট? এখন এই ডোমেন নেমের আসলে আমাদের সার্ভার কিন্তু এই ডোমেন নেম চেনে না, এবং সার্ভারে কিন্তু কোনো ডোমেন নেম থাকেও না, ওকে? এখন যেহেতু একটা যখন অ্যাড্রেস থাকে, তখন অনেকগুলো সংখ্যা থাকে, সংখ্যাগুলো কিন্তু আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। এই জন্য যেটা করা হয় যে এই প্রত্যেকটা ডোমেনের আন্ডারে একটা ডিএনএস সার্ভার থাকে, ওকে? যেটাকে বলা হয় কি ডোমেন নেম সার্ভার। সো যখন আমরা এইখানে আমাদের ডোমেন নেম লিখে আমরা সার্চ করি, তখন হলো আমাদের যে নিয়ারেস্ট যে ডিএনএস সার্ভার আছে, সেখানে গিয়ে এই ডোমেন নেমের আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা আছে, সেই আইপি অ্যাড্রেসটাকে প্রথমে এই ব্রাউজার কালেক্ট করে নিয়ে আসে, ওকে? কালেক্ট করে নিয়ে এসে আমাদের যে এইখানে ক্যাশ করে রাখে। তো যখন আপনি দেখবেন, যখন আপনি একটা ব্রাউজারে বা যে কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি প্রথম ভিজিট করতেছেন, তখন হলো আপনার একটু তুলনামূলক বেশি সময় লাগে। কারণ কি? কারণ হলো আপনার এই যে আপনার যে আপনার সাপোজ facebook.com বা google.com বা yahoo.com আপনার যে ওয়েবসাইটগুলো আছে, এই প্রত্যেকটা ওয়েবসাইটের আন্ডারে একটা আইপি অ্যাড্রেস আছে। তো আমি যেটা বলছিলাম যে একটা নিয়ারেস্ট যে আপনার ডিএনএস সার্ভার আছে, সেখান থেকে হলো আপনার এই যে ডোমেন নেমটা আছে, এই ডোমেন নেমের আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা আছে, সেটাকে প্রথমে রিড করতে হয়। এবং রিড করে যেহেতু প্রথমে একবারে ক্যাশ করে রাখে, তো যখন আপনি সেকেন্ড টাইম আপনার সেম ওয়েবসাইটটাকে আপনি লোড করান, তাহলে কিন্তু আপনাকে আবার সেই ডিএনএস সার্ভার কাছে গিয়ে আপনার আইপিটা খুঁজতে হয় না, যেহেতু আপনার কাছে অলরেডি এটাকে ক্যাশ করে রাখা হয়, ঠিক আছে? এই জন্য কী হয়, জাস্ট লোকাল থেকে আপনাকে ওইটাকে বারবার ব্যবহার করা হয়, ওকে? যার কারণে সেকেন্ড টাইম যখন আপনি করতেছেন, আপনি যখন ওই ওয়েবসাইটে প্রবেশ করতেছেন, তখন তুলনামূলক একটু লোড হতে সময় কম লাগে, ওকে? তো যেহেতু আপনার এখানে google.com এর হলো একটা আইপি অ্যাড্রেস আছে অবশ্যই, তো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনার কী করে, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে হলো আপনার আমাদের ওই সার্ভারে রিকোয়েস্টে যায়। তো এখন দেখেন যে এখানে কিন্তু আমাদের বেশ কিছু বিষয় আছে। সেটা হলো কি, প্রথমে দেখেন যে HTTPS, রাইট? এটা ফুল মিনিং কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এখানে এস মানে কি, সিকিউর। তো কিছু আছে দেখবেন যে নট সিকিউর, আবার কিছু আছে সিকিউর, ঠিক আছে? এখানে ডিফারেন্সটা আছে, সেটা আমি একটু পরে বলতেছি। বাট এটা আপনি মনে রাখেন যে HTTP বা FTP, এগুলো কিন্তু আপনারা মানে নাম শুনে রাখছেন, রাইট? বা STP, রাইট? এসটিপি মানে কি, একটা আছে FTP মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, তাই না? তো এই যে প্রোটোকলগুলো আছে, এই প্রোটোকলগুলো ব্যবহার করে হলো আমাদেরকে সার্ভারের সাথে কমিউনিকেশন করতে হয়, কারণ সার্ভারের সাথে আমরা সরাসরি কমিউনিকেশন করতে পারি না। এক্ষেত্রে হলো আমাদের কিছু প্রোটোকল ব্যবহার করে আমাদের কমিউনিকেশন করতে হয়। তো এই যে HTTP, এটা হলো একটা প্রোটোকল, ওকে? এবং এইখানে এস মানে হলো কি, সিকিউর, আর যেগুলো হলো এস নাই, সেগুলো হলো কি নন সিকিউর। এখন যখন আপনার কোনো একটা
আপনার ওয়েবসাইটের এজ থাকে না, তার মানে হলো কি ওই ওয়েবসাইটে সিকিউর না। দ্যাট মিন যদি আপনি ওখানে কোনো পাসওয়ার্ড দেন বা আপনার কোনো প্রাইভেট কোনো একটা আপনি পিন দেন, ওকে, বা কোনো ডকুমেন্ট দেন, সেটা কিন্তু আসলে একটা প্লেন টেক্সট আকারে হলেও সার্ভারের কাছে রিকোয়েস্টটা যায়। তো এই ক্ষেত্রে হ্যাকাররা যে কোনো বা বেরতি আপনার সহজে কিন্তু আপনার ওইটা আপনার তথ্যটা বা ইনফরমেশনটা তারা কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে। ওকে, সেই ক্ষেত্রে হলো আপনার নন সিকিউর যে ওয়েবসাইটগুলো আছে সেখানে মূলত ভিজিট করা বা আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়া সেগুলো ঠিক না। ওকে, আর যেটা সিকিউর সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা কম, কারণ কি এইখানে হলো আমাদের একটা এসএসএল সার্টিফিকেট পাঠায়। মানে বিষয়টা কীরকম হয়, যে যখন আমরা রিকোয়েস্ট পাঠাই তখন প্রথমে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়, যাবার পরে সার্ভার কী করে আমাদের একটা এসএসএল সার্টিফিকেট পাঠায়। সার্টিফিকেট পাঠানোর পরে সেটা হয় কি একটা হ্যাশ কোডেড হয়ে থাকে, যার ফলে কি হয় আমাদের সার্ভার এবং আমাদের এই যে ব্রাউজার এর ভিতরে একটা সিকিউর কানেকশন তৈরি হয়, যার কারণে আমরা যে ডেটাগুলো পাঠাই বা আমাদের পাসওয়ার্ড দিই বা আমাদের কোনো সিকিউরিটি পিন দিই সেগুলো মূলত প্লেন টেক্সট আকারে যায় না, সেটা একটা আপনার হ্যাশেস ডেটা হয়, তারপরে যায় কনভার্ট হয়ে যায়। যার কারণে যদি কোনো কারণে কোনো হ্যাকাররা এটা রিড করতেও পারে বা হ্যাক করতেও পারে, সেক্ষেত্রে চাইলেও ডেটাগুলো তারা এখান থেকে বের করতে পারে না, কারণ যেহেতু ওরা ইনক্রিপ্টেড থাকে। তো ইনক্রিপ্টেড ভ্যালুটা কিন্তু তারা আসলে সহজে আপনার বের করতে পারে না। ওকে, তো এইটা হলো আমাদের যে এস এবং মানে সিকিউর এবং নন সিকিউর মূলত ডিফারেন্সটা। ওকে, তো এরপরে আসলে কি আছে আমাদের www দেন হলো আপনার google.com ডোমেন নেম। ওকে, তো এটুকু আমরা বুঝেছি। এবং এইখানে আমাদের যে কথাটা ছিল যে আমাদের যে একটা আইপি অ্যাড্রেস থাকে, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে হইলো আমরা ওই সার্ভারের কাছে কানেকশন হই, রাইট, কানেক্টেড করি। ঠিক আছে, তো সার্ভারের কাছে, তো এইটা তো আমাদের একটা ক্লায়েন্ট, আমরা কি করতেছি, আমরা এই যে google.com সার্ভারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠাইছি এবং সার্ভার কী করছে আমাদের এইরকম একটা ভিউ আমাদের তারা ব্যাক করেছে, রাইট। তো এইখানে চললে কাজটা কেমন হচ্ছে এটা দেখার জন্য আমরা এখান থেকে যাব কোথায়, ইন্সপেক্টে। এবং ইন্সপেক্টের আমার এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো নিয়ে আসলে ডিসকাস করতে গেলে অনেক লেট হয়ে যাবে। আমি শুধুমাত্র যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলতেছি, যে নেটওয়ার্ক। ওকে, এখন একটু আপনি খেয়াল করেন, আমি এখানে আবার একবার এটাকে রিফ্রেশ দিচ্ছি। ওকে, সো দেখেন যখন আমি শুধুমাত্র একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি অ্যাট এ টাইম, দেখেন এখানে সার্ভারের কাছে কয়টা রিকোয়েস্ট গেছে একটু খেয়াল করেন। এইখানে 66 রিকোয়েস্ট সার্ভারের কাছে গেছে এবং এখান থেকে আমার হলো 365 কেবি আমার মেগা ট্রান্সফার হয়েছে, যেটাকে মানে কেবি কিলোবাইট, ঠিক আছে। এবং আমরা এখানে 4.5 MB রিসোর্স পেয়েছি এবং এই পুরোটা সম্পূর্ণ হইতে আমাদের 9.48 সেকেন্ড সময় লেগেছে। ওকে, ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি হলো কিছু রিকোয়েস্ট এখনও যাচ্ছে। ওকে, কারণ হলো আমাদের প্রত্যেকটা যখন আমাদের এক্সাম্পল ফাইল আসে ওইটার আন্ডারে আবার কিছু লিঙ্ক থাকতে পারে, যে লিঙ্কগুলো হলো এখন হয়তো বা রিকোয়েস্টগুলো যাচ্ছে, এই কারণে হলো আমাদের এখানে রিকোয়েস্ট বাড়তেছে আর কি, ঠিক আছে। তো এইখানে আমাদের কি কি আসছে দেখেন, কিছু ইমেজ আছে, রাইট, তারপরে হইলো আমাদের কিছু টেক্সট আছে, তারপরে অবশ্যই তো আমাদের XML ফাইলটা আছে এখানে, রাইট। সো এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, এখানে অল আছে, তারপর এখান থেকে চাইলে আমরা শুধুমাত্র যদি চাই আমরা ইমেজ দেখবো, ইমেজ দেখতে পারি, শুধুমাত্র মিডিয়া দেখতে পারি, ওকে, ফন্টস দেখতে পারি, CSS ফাইল দেখতে পারি। ওকে, আমি এখানে অলই রাখতেছি। তো আমাদের যে মেইন রিকোয়েস্ট সেটা কোনটা, www.google.com, এটা হলো আমাদের মেইন রিকোয়েস্ট। ওকে, তো এখানে একটু খেয়াল করেন যে আসলে যে যখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমরা দেখেন এখানে ইউআরএলটা বলা আছে যে এই ইউআরএলে আমরা আমাদের রিকোয়েস্টটা পাঠাচ্ছি আমাদের এই ক্লায়েন্ট থেকে। ওকে, এবং এইটা কোন টাইপের রিকোয়েস্ট, এটা হলো একটা গেট টাইপের রিকোয়েস্ট এবং আমাদের যে স্ট্যাটাস কোড সেটা কিন্তু সাকসেসফুলি আসছে, যার কারণে হলো আমরা এখানে 200 পেয়েছি। ওকে, পেয়েছি। ওকে, এবং এর সাথে কিছু হেডার্স অ্যাড করে পাঠানো হয়, তো এইগুলো হলো অটোমেটিক ব্রাউজার করে দিয়ে থাকে। ওকে, যে আমরা কত তারিখে পাঠাচ্ছি, টাইম দেখেন, অনেকগুলো কন্টেন্ট টাইপ কী কী হবে, মানে আমাদের কী কী কন্টেন্ট টাইপ এখানে আমরা
আমরা রিসিভ করতেছি, মানে এই যে google.com এটা আসলে কোন টাইপের আমাদের মানে ডেটাগুলো পাঠাচ্ছে বা রেসপন্সে পাঠাচ্ছে, এটা হলো আমাদের HTML টাইপের, মানে টেক্সটের ভিতরে আবার HTML ফরম্যাটের একটা রেসপন্স পাঠাচ্ছে। ওকে, সেটা এখানে লিখে দিয়েছে আর কি। এরকম করে আরও বেশ কিছু আপনাকে তথ্য দিয়েছি, সবগুলো আমরা এখন দেখার প্রয়োজন নাই। ওকে, তো এইগুলো হলো আমাদের, আমরা কি করছি, আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি এইভাবে এবং রেসপন্সগুলো পাচ্ছি। এবং দেখেন রেসপন্সে কী কী আসতেছে। রেসপন্সে হলো আপনার একটা HTML ফাইল পাচ্ছি আমরা, যে এটা আসলে সরাসরি HTML ফাইল পাই না, এটা হলো আমরা কিছুটা আসলে ইনক্রিপ্টেড হয়ে আসি আর কি। ঠিক আছে, সো এইখানে দেখেন যে আমাদের এইখানে যে ফাইলটা পেয়েছি, এই ফাইলটাকে কিন্তু আসলে এই যে HTML ফাইলটা, এটাকে হলো ব্রাউজার রিসিভ করেছে এবং ব্রাউজার এটাকে কি করছে, নিজেদের মতো করে আবার সাজিয়ে একটা পেজ এখানে তৈরি করেছে। ওকে, তো এইভাবে হেডার রেসপন্স নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। তো আমি এখানে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনি ইমেজের ভিতরে যান, তাহলে দেখেন আমাদের এখানে কী কী ইমেজ আসছে। তো আমরা একটা ইমেজ দেখার চেষ্টা করি, এখানে দেখি একটা PNG টাইপের একটা ইমেজ আসছে, এখানে দেখি বা একটা ইমেজ আছে। ওকে, এই ইমেজটা যদি আমরা এখানে রেসপন্সে যাই বা প্রিভিউতে যাই, তো দেখেন আমাদের এই যে ইমেজটা, এইটা হলো আমাদের এখানে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? সো এর সাথে সাথে আমাদের হেডার কী কী ছিল এটা খেয়াল করেন। এখানে আমাদের কোথায় রিকোয়েস্টটা গেছে খেয়াল করেন, মানে এই ইমেজটা হলো আমাদের এই রিকোয়েস্টে আছে। ওকে, তো যদি আমরা এইটাকে এখান থেকে কপি করে আমরা আবার এই ব্রাউজারের মাধ্যমে দেখতে চাই, আশা করি আমরা ইমেজটা পেতে পারি। দেখেন আমার কাছে ইমেজটা চলে আসছে এখানে। ঠিক আছে, তো এই ইমেজটার যে লোকেশনটা কোথায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, তো এই ছিল টুকটাক বিষয় যে কীভাবে হইলো আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারি। মোটামুটি কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া, মানে বেশি কঠিন মনে হচ্ছে? না, বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, ঠিক আছে, এটা আপনারা নিজেরা একটু ঢুকে দেখবেন, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, আর এটা নিয়ে আসলে ব্রাউজার নিয়ে কথা বলতে গেলে সারাটা তো শেষ হবে না, অনেক কিছু বিষয় আছে। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা ওয়েব ডেভেলপার না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য এগুলো ডিসকাস করতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে আমরা ব্রাউজারের মাধ্যমেও কি করতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকবার যাই। আপনারা একটু খেয়াল করবেন যে আসলে আমাদের যে নেটওয়ার্কের ভিতরে আমাদের যে রেসপন্সটা ছিল, এটা আমাদের এখানে থাকুক। ওকে, এখন আমরা যখন এপিআই নিয়ে কাজ করব, তখন আপনাকে তো ব্যাকএন্ড ডেভেলপার কিছু এপিআই দিয়ে দেবে, তাই না? এবং অবশ্যই আপনাকে এপিআইগুলো চেক করতে হবে যে আপনার এপিআইটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। কারণ আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার হলো কিছু ডকুমেন্টেশন দেবে যে আমাদের এই এপিআইগুলো হলো এইগুলা, এই যে হেডারগুলো রিসিভ করবে, এই বডিগুলো রিসিভ করবে, এবং আপনি রেসপন্স হিসেবে এরকম একটা রেসপন্স পাবেন। এটা কিন্তু আপনার ব্যাকএন্ড ডেভেলপার আপনাকে ডকুমেন্টেশন করে দিয়েই দিবে। ঠিক আছে, যেমন আমাদের আমাদের যে ফেক যেইটা ছিল, ফেক এপিআইটা যেটা ছিল, ওটার নাম ছিল কি? আচ্ছা,
একটু খেয়াল করেন যে এখানে কিন্তু আপনার হইলো একটা ডকুমেন্টেশন দেওয়া আছে, ওরকম সুন্দর করে সাজানো নাই। এরকম হলো আপনাকে একটা ডকুমেন্টেশন দিয়ে দেবে আপনার ব্যাকএন্ড ডেভেলপার, যে আপনি কোন জায়গায় কোন রিকোয়েস্টটা যাবে এবং কোন এপিআইটা কোন টাইপের রিকোয়েস্ট হবে, গেট হবে না পোস্ট হবে, এবং এইটা বডিতে এবং হেডার্সে কী কী আপনার ভ্যালুগুলো নিবে সেটা আপনাকে বলে দিবে, এবং এটা রেসপন্স হিসাবে আপনি কীরকম রেসপন্স পাবেন সেটা আপনাকে ডকুমেন্টেশনে বলে দিবে। আপনাকে জাস্ট কী করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আপনাকে ডকুমেন্ট দিল, দ্যাটস ফাইন। এখন আসলে সে যে আপনাকে একটা এপিআই দিল, এই এপিআইটা ঠিকভাবে কাজ করতেছে কি না আদৌ, এবং কাজ না করলে সেটাকে আপনাকে তাকে ইনফর্ম করতে হবে যে এই এপিআইটা আমি পারফেক্টলি রেসপন্স পাচ্ছি না। আপনি যে আমাকে রেসপন্সটা বলছেন যে রেসপন্সটা আসবে, আসলে এই রেসপন্সটা পারফেক্টলি আসতেছে না। তো এটা তো আসলে অ্যাপের ভিতরে কনফিগার করে তারপরে আপনার ইরোরটা ফিগার আউট করা সম্ভব না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বেশ কিছু টুলস আছে, যেমন তার ভিতরে হলো পোস্টম্যান, একটা খুবই জনপ্রিয় একটা টুলস পোস্টম্যান, ঠিক আছে? এই পোস্টম্যানের মাধ্যমে হলে আমরা এইগুলোকে এপিগুলোকে চেক করতে পারি যে আসলে আমাদের এপি ঠিকভাবে কাজ করতেছে কিনা। ওকে, তো পোস্টম্যান জাস্ট আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে পোস্টম্যান ডাউনলোড। এটা একদম ফ্রি, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আশা করি যে এইটুকু কথা আপনারা পারবেন যে কীভাবে একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হয়, সাধারণ সফটওয়্যারের মতোই। ওকে, আবার ওদের একটা ইও আছে, ওয়েবসাইটও আছে, চাইলে সেটাও ইউজ করতে পারেন। postman.com এই যে ওয়েবসাইট আছে, বাট ওয়েবসাইটের থেকে আমার কাছে সফটওয়্যার নামে নিলেই মনে হয় যে ভালো হয়, কারণ আমার কাছে ওয়েবসাইটের থেকে ওদের ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই সুইটেবল মনে হয়েছে। ওকে, তো আপনি পোস্টম্যান ওপেন করার পরে এরকমের একটা আপনি ইন্টারফেস পাবেন। ওকে, যেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার ওই যে এপিআইগুলোকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সো দেখেন এরকম একটা আপনি ইন্টারফেস পাবেন, এখান থেকে নিউতে ক্লিক করতে পারেন। নিউতে ক্লিক করার পরে আপনি কোন টাইপের রিকোয়েস্ট পাঠাবেন, এখানে গ্রাফকিউএল আছে, এইচটিটিপি আছে, যেহেতু আমরা এইচটিটিপি নিয়ে কাজ করতে আসি তো অবশ্যই আমরা এইচটিটিপি রিকোয়েস্টই পাঠাবো, তাই না? ওকে, তো একটু যেটা বলেছিলাম যে আসলে আমাদের যে google.com, আমরা এখান থেকে যেটা এখান থেকে হলো আমরা যেটা, কে কিছু বলবেন, মাইক্রোফোন অন করছেন, সে না বললে মাইক্রোফোনটা অফ করে। আচ্ছা, এখান থেকে আমরা যে রিকোয়েস্টটা পাঠাচ্ছিলাম, তো রিকোয়েস্টটা এই সেম যে রিকোয়েস্টটা, মানে আমরা এই যে google.com, এইটা হলো আমরা এখন এই পোস্টম্যান থেকে হলো আমরা রিকোয়েস্টটা পাঠাবো। ওকে, এতক্ষণ হলো আমরা গুগল থেকে মানে ক্রোম থেকে পাঠাচ্ছিলাম। তো এখানে আমরা দেখেন রিকোয়েস্টটা পাঠাচ্ছি, এবং আমি এটা কিন্তু ডিসক্রাইব করতেছি যে কোথায় কি আছে বা না আছে, বাট আপাতত জাস্ট আমি রেসপন্সটা দেখিয়ে দিচ্ছি যে আসলে সেমভাবে আসছে কিনা আসলে। তো দেখেন আমরা এইখানে যে রেসপন্সটা পেয়েছিলাম, আমাদের দেখেন রেসপন্সটা পেয়েছিলাম, এই সেম রেসপন্সটাই কিন্তু আমরা এখানে পোস্টম্যানের ভিতরে পেয়েছি। দেখেন একদম সেম রেসপন্স। ওকে, আমরা কিন্তু পোস্টম্যানের ভিতরেও পেয়েছি। তো এইটা আমরা বুঝতে পারতেছি যে আসলে আমরা পোস্টম্যানের মাধ্যমে একটা এপিআই চেক করতে পারি। ওকে, এখন এইখানে বেশ কিছু বিষয় আছে যে আপনার রিকোয়েস্টটা কোন টাইপের হবে। এখানে দেখেন সকল ধরনের টাইপ লেখা আছে, যে গেট, পোস্ট, পুট, প্যাস, ডিলিট। ওকে, সাপোজ এই যে www.google.com, এটা কিন্তু একটা গেট এপিআই, বাট যদি এটাকে আমরা এখান থেকে পোস্ট করি বলে, তাহলে একটু খেয়াল করেন যেটা হচ্ছে, যে কি বলতেছে এখানে 405 যে মেথড নট অ্যালোড, মানে আমরা এই যে আমাদের রিকোয়েস্টটা, আমাদের যে ইউআরএলটা বা এপিআইটা, এটা হলো আমাদের গেট টাইপের এপিআই, বাট আমরা এখানে পোস্ট দিয়ে আমরা এখানে রেসপন্সটা করতেছি, মানে রিকোয়েস্টটা করতেছি। দ্যাট মিনস এটা আমাদের মেথড অ্যালাউ করতেছে না। ওকে, ঠান্ডা এমন অবস্থা। আচ্ছা, ঠিক আছে। তো তো আমাদের এই যে আমাদের রিকোয়েস্টটা পাঠাচ্ছি, এটা কী টাইপের, আমাদের একটা গেট এপিআই, যেহেতু অবশ্যই আমাদের গেট টাইপের রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আপনাদের যে টাইপের রিকোয়েস্ট পাঠাতে হবে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। ডিলিট হইলে ডিলিট, পুট হইলে পুট, প্যাস হইলে প্যাস। তো পুট প্যাসের মধ্যে ডিফারেন্স কিটা কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি, রাইট? এখন যখন আপনি গেট রিকোয়েস্ট পাঠান, তখন তো আসলে আপনি চাইলে
বডি ইউজ করতে পারেন না, তাই না? এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু বেশ কিছু আপনার অপশনস আছে, কারণ আমরা জানি কি যে একটা এপিআইতে আমাদের অনেকভাবে ডেটা আমরা সার্ভারে পাঠাতে পারি। কেমনে পাঠাতে পারি? প্যারামিটারে পাঠাতে পারি, তারপরে হলো আমরা অথেন্টিকেশনে পাঠাতে পারি, হেডার্সে পাঠাতে পারি, বডির ভিতরে পাঠাতে পারি। আবার বডির ভিতরে পাঠানোর কিছু আপনারই আছে, আবার কিছু অপশনস আছে যে আপনার কোন টাইপের যাবে, বডির ভিতরে যাবে, দ্যাটস ফাইন, বাট এটা আবার কোন টাইপের যাবে, কি ফর্ম ডাটা হবে, নাকি এইটা হলো ইউআরএল এনকোডেড হবে, নাকি র হবে, নাকি বাইনারি হবে, নাকি গ্রাফ কিউল হবে, সেটা আবার এখান থেকে আমরা বলে দিতে পারি। বাট নর্মালি মূলত আমাদের ফর্ম ডাটাটাই বেশি ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে? এখন স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্ট আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ তো ডিপে গেলে আপনারা হারিয়ে যাবেন। আপাতত আমরা এখানে বডি, হেডার্স এবং অথেন্টিকেশন প্যারামিটার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা। তো তার আগে একটু আমি এই আপনাদের কাছ থেকে এইটা জানতে চাচ্ছি যে আসলে এই যে হেডার্স কি, বডি কি, এইগুলো কি আপনারা মোটামুটি আগে থেকে জানেন কিনা বা এতদিন করছেন, মোটামুটি ক্লিয়ার কিনা, এটা আমাকে বলেন তো। ভাই এটা কি ওই যে এইচটিএমএল হেডার ফাইল বডি ফাইল এইটার মতন? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, একটু ওয়েট। আমরা আমাদের যে আগের এপিআইটা ছিল, আমাদের ওখানে যাই একটু, আমি ফেক স্টোর এপিআইতে, এখান থেকে আমি মনে হয় যে এইটা দেখাইলে ভালো বুঝতে পারবো। একটু খেয়াল করেন যে যখনই আমি এই ইউআরএলটা এখানে দিলাম, সাথে সাথে দেখেন যে আমাদের প্যারামসের ভিতরে এই যে একটা কি এবং ভ্যালু কিন্তু অ্যাড হয়ে গেছে, খেয়াল করতে পারতেছেন? ওকে, তো আমরা জানি কি যে এই পর্যন্ত হলো কম পর্যন্ত আমাদের বেস ইউআরএল, তাই না? বেস ইউআরএল, এরপরে হলো এইটা হলো আমাদের ইন পয়েন্ট। ইন পয়েন্টের পরে এই যে দেখেন যে কোশ্চেন মার্ক দিয়ে যে আমরা একটা কোয়ারি চালাচ্ছি, ওকে, এইটাকে বলা হয় কি কোয়ারি প্যারামিটার। এখানে দেখেন লেখা আছে কোয়ারি প্যারামিটার, ওকে। যে আপনার আমরা কি করতেছি, কোয়ারি করতেছি যে আমরা কোন ইউজারের কার্ডটা দেখতে চাচ্ছি, ওকে। তো যদি এই রকমের হয় যে মনে করেন আপনার কি আছে, কিছু প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে আইডি আছে, আপনি স্পেসিফিক একটা প্রোডাক্ট দেখতে চাচ্ছেন, ওকে। তো সেক্ষেত্রে এরকম আপনি কোয়ারি করে আপনি স্পেসিফিকলি বলে দিতে পারেন যে আমি ওই প্রোডাক্টে বা ওই আইডিটার প্রোডাক্টটা দেখতে চাচ্ছি, ওকে। এখানে আপনার একাধিক কোয়ারি হতে পারে, দেখি আমাদের এখানে একাধিক কোয়ারির কোনো আছে কিনা, এপিআই আছে কিনা। এখানে হলো জুয়েলারি, আচ্ছা, তো জুয়েলারির ভিতরে যদি আবার আমরা যাই, এক নাম্বার দেখতে চাই, আচ্ছা, এটা হলো আমাদের জুয়েলারির ভিতরে আমাদের কি কি আছে, আইডি আছে, আচ্ছা। তাহলে এখানে আমরা আইডি ধরে এটাই মানে ফিল্টার করতে পারতেছি না, কারণ ব্যাকএন্ড থেকে এরকম করার নাই, ঠিক আছে? বাট যদি এরকমের হইতো যে আমাদের জুয়েলারি যে আমাদের ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরির আন্ডারে আবার আমি এখানে আইডি দেখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে কোয়ারি করতে পারি। সেক্ষেত্রে আমরা এইভাবে দুইভাবে কোয়ারি করতে পারি। যেমন এইটা মনে করেন আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি, ওকে। তো সাপোজ এই যে ক্যাটাগরি, এই অনেকগুলো ক্যাটাগরি আমাদের আছে, তাই না? সো ক্যাটাগরির ভিতরে আপনি মনে করেন এখানে আপনি ক্যাটাগরি একটা নেম দিচ্ছেন, ওকে। যে ক্যাটাগরি নেম হলো আমার সাপোজ জুয়েলারি অথবা ওয়াশ,
এবং এই ওয়াসের ভিতরে আবার আবার আইডি আছে, এই আইডি দিয়ে আপনি ফিচার করতে চাচ্ছেন। ওকে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে অ্যাম্পারসাইন ব্যবহার করে আইডি ইকুয়াল টু 1। ওকে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মনে হয় নেম আইডি, এখানে একটা অ্যাম্পারসাইন হবে, দুইটা না, আমি দুইটা বলে দিতে পারছি। তো এখানে আপনি কিন্তু একবার হলো ক্যাটাগরি নেম দিয়ে আপনি কোয়ারি করতেছেন, আবার ক্যাটাগরি আইডি দিয়েও কোয়ারি করতেছেন। ওকে, যদি আপনার এরকমের একাধিক কোয়ারি থাকে সেইগুলোকে আপনি এইভাবে লিখতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে কোয়ারি দিয়েছি এই জন্য হলো বাই ডিফল্ট এখানে কোয়ারি যে প্যারামিটারগুলো সেটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনি এখান থেকে যদি মুছে দেন তাহলে এখান থেকেও চলে যাবে। ওকে, অথবা যদি আপনি এখানে লিখেন সেটা হলো আপনার এখানেও চলে আসবে। যদি আপনি এখানে এখন লেখেন যে নেম, দেখেন এখানে চলে আসছে বাই ডিফল্ট, এবং এখানে যদি বলেন যে ওয়াস, এখানে যদি বলেন আপনি আইডি, তাহলে এখানে কিন্তু আপনার আইডিও চলে আসছে। এরকম করে আমরা আসলে একটা এপির সাথে কোয়ারি প্যারামিটার পাঠাতে পারি। এটা কি বুঝতে পেরেছি আমরা কোয়ারি পার্টটা? জি ভাই। ওকে, এখন কি অথেন্টিকেশন। আচ্ছা, অথেন্টিকেশনটা বুঝতে হইলে আমাকে একটা আমার এপিআইতে ঢুকতে হবে, কারণ এইখানে আমাদের ফেক এপিআই দিয়ে আসলে আমরা এটা বোঝাতে পারবো না আসলে। ঠিক আছে, তো আমি একটু যাচ্ছি আমার তৈরি করা একটা এপিআইতে। আচ্ছা, একটু ওয়েট প্লিজ। আচ্ছা, সো আমরা এখানে হলো আমার তৈরি করা একটা এপিআই আছে। তো এখানে একটু খেয়াল করেন যে আমি একটু আপনাকে প্রথম ইউআরএলটা দেখাচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে হয়তোবা। তো যখন আমরা আসলে আমাদের ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট পাঠাই, তখন হলো আমাদের এইখানে কিছু প্যাথ তৈরি করা থাকে। এই যে দেখেন, এই যে ক্রিয়েট দেখছেন, ক্যাটাগরিজ, তারপরে ক্যাটাগরি, ওয়ালেট আইডি, এরকম করে কিছু প্যাথ থাকে, এবং এই যে আমাদের প্যাথগুলোতে কিন্তু আমরা রিকোয়েস্টগুলো পাঠাই আমাদের অ্যাপ থেকে, তাই না? আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমরা হলো এই রকমের কিন্তু ইউআরএলই হলো আমরা আমাদের রিকোয়েস্টগুলো পাঠাই। তো তখন দেখেন যে যখন আমাদের এই ইউআরএল আসবে, এই ইউআরএল আসার পর এটি হলো ইন পয়েন্ট, এটা কিন্তু আমাদের যে বেস ইউআরএল এটা কিন্তু আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। সো আমাদের এই ইউআরএল যখন আসবে তখন হলো আমাদের কি হবে, এখান থেকে দেখেন ক্রিয়েট ক্যাটাগরি, আমাদের এইখানে সব কাজগুলো হচ্ছে। এখানে কি হচ্ছে, যেমন এখানে হলো আমাদের ডেটাবেসে যে ডেটাগুলো আছে, এটা হলো কিসের, পোস্ট এপিআই, রাইট? এখানে দেখেন লেখা আছে কিন্তু পোস্ট, দ্যাট মিনস এটা কিন্তু এই যে পোস্ট এপিআই। ঠিক আছে,
এবং এখানে কি হচ্ছে, একটা ক্যাটাগরি পোস্ট হচ্ছে, মানে ইউজার এখানে এই পেজে হিট করে একটা ক্যাটাগরি সে তৈরি করবে। ওকে, তো এখানে যে কাজগুলো তৈরি করা আছে এটা হলো জ্যাঙ্গোর একটা ফ্রেমওয়ার্ক, যেটা আমি ব্যবহার করেছি আর কি। তো এইখানে কাজগুলো হলো কি, যে ডেটাবেসে আপনার ডেটাগুলো যাবে, ওখানে আপনার একটা ক্যাটাগরি ক্রিয়েট হবে, আপনাকে একটা রেসপন্স পাঠাবে, এসব কিছু ব্যাকএন্ডের কাজ, এটা আপনাকে মাথায় কামানোর কোনো প্রয়োজন নেই। আপনাকে জাস্ট আমি এটুকু বোঝাতে চাচ্ছি যে এখানে একটু খেয়াল করেন যে দেখা যাচ্ছে কি পারমিশন ক্লাসেস ইজ অথেন্টিকেটেড, তার মানে যদি আপনি এই এপিআইটা রিকোয়েস্ট পাঠাতে চান বা এই এপিআইটা আপনি রিকোয়েস্ট পাঠিয়ে আপনার রেসপন্স পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন অথেন্টিকেটেড ইউজার হতে হবে। ওকে, যদি আপনি অথেন্টিকেটেড না হন, যদি আপনার কাছে অ্যাক্সেস টোকেন রিপ্লেস টোকেন না থাকে, তাহলে কিন্তু আপনি এই এপিআইটা থেকে হিট করে কোনো রেসপন্স পাবেন না। ওকে, তো যেহেতু আমাদেরকে কী করতে হবে, যখন আমাদের এই যে এপিআইটা আমরা হিট করব, তখন অবশ্যই আমাদের কি হতে হবে, অথেন্টিকেটেড হতে হবে। আমাদের কাছে একটা অ্যাক্সেস টোকেন রিফিউজ টোকেন থাকে, সেইটা দিয়েই হলো আমাদেরকে এখানে পাস করতে হবে। ওকে, যখন আমাদের অ্যাক্সেস টোকেন রিফিউজ টোকেন পাস করতে হয়, তখন হইলো এপিআইয়ের সাথে আমাদের এই অথেন্টিকেশনে মূলত আমাদের ওই টোকেনটা পাস করতে হয়। ওকে, যার কারণে আমাদের এই অথেন্টিকেশন মানে পার্টটা ব্যবহার করি। তো এখানে দেখেন অথেন্টিকেশনের অনেকগুলা ওয়ে আছে। তো এখানে আপনার ভিএরআর টোকেন আছে, জিডব্লিউ2 ভিএরআর আছে, ওয়াত আছে, অনেকগুলা মাধ্যম আছে। তো আমি এখানে যেটা ব্যবহার করেছি আমার প্রজেক্টে, সেটা হলো কি আমার ভিআরআর টোকেন ব্যবহার করেছি আমি। ওকে, সো এটা হলো একটা ভিআরআর টোকেন টাইপের। আচ্ছা, তার আগে আমি যে কাজটা করতে পারি, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ওকে, বা একটা অ্যাকাউন্ট তৈরি করার আমি শুধুমাত্র সাইন আপ করবো। সাইন আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখি আমার কাছে রাখা আছে কিনা এখানে। এটা হলো ইমেজেস পাওয়ার জন্য, এইটা হলো লগ ইন করার জন্য। ঠিক আছে, তো লগ ইন করার জন্য আমাকে কি কি পাঠাতে হবে, এক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করবেন যে যখন আমি লগ ইন করতেছি তখন হলো আমার কোনো প্যারামিটার মানে কোয়ারি প্যারামিটার পাঠাতে হবে না। তারপর হলো কোনো অথেন্টিকেশন পাঠাতে হবে না, কারণ আমি তো এখন মাত্র লগ ইন করতেছি, এখন কিছু তো আমার কাছে কোনো ভ্যালিড কোনো টোকেন নাই, তাই না, বা কোনো অথেন্টিকেশন করার মতো কিছু নাই। এরপরও হেডার্সের ভিতরে আমার কিছু পাঠাতে হবে না, বাট বডির ভিতরে আমাকে কী পাঠাতে হবে, আমি ইমেল দেবো এবং পাসওয়ার্ড দেবো, কারণ আমাকে ব্যাকএন্ডে বলা আছে যে আমার যদি আমি লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, এবং এইখানে হলো আমার একটা অ্যাকাউন্ট আছে যে interexofficial@gmail.com, একটা পাসওয়ার্ডও দেওয়া আছে। এখন যদি আমি এখান থেকে লগ ইন করি, তাহলে দেখেন যে আপনাকে কিন্তু কিছুটা রেসপন্স দিয়েছে যে অ্যাক্সেস টোকেন রিফ্রেশ টোকেন। এই যে অ্যাক্সেস টোকেন রিফ্রেশ টোকেন, এইটাই হলো আপনার ভ্যালিডেশন করার জন্য আপনি যে ভ্যালিড কিনা, এটা হলো এই টোকেনের ভিতরে মাধ্যমে হলো আমরা মূলত ব্যাকএন্ডে এটাকে চেক করি যে আপনি একজন ভ্যালিড ইউজার কিনা। ওকে, ঠিক আছে। সো মনে করেন যে এটাকে আমরা এখানে কপি করলাম, Ctrl+C কপি। ঠিক আছে, এখন একটু আগে যেটা আমরা দেখেছিলাম যে আমরা চাচ্ছি যে ক্যাটাগরি দেখব। ঠিক আছে, ক্যাটাগরি। সো ক্যাটাগরি দেখার জন্য যে আমাদের ইউআরএলটা, সেটা নিয়ে কী ছিল একটু দেখে আসতে হবে। ক্যাটাগরি দেখার জন্য, রাইট, এটা হলো আমাদের ক্রিয়েট ক্যাটাগরি। আর ইউআরএলসে যাই আমরা, এটা হলো গেট অল ক্যাটাগরিজ। তো গেট অল ক্যাটাগরিজের ভিতরে আমাদের ক্যাটাগরিজ কী কী পাঠাতে হবে, ওয়ালেট ক্যাটাগরি টাইপ পাঠাতে হবে, ওয়ালেট আইডি পাঠাতে হবে, বাট ওয়ালেট আইডি না দিলেও চলবে, সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে ক্যাটাগরি, তারপর কি হবে ক্যাটাগরিজ, এইটা হলো আমাদের ইউআরএলটা। তো এই ইউআরএল হলো আমরা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। দেখেন এখানে আপনি কি বলতেছে, এইখানে বলতেছে যে আপনি আনঅথরাইজড। কারণ কি, আমি এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছি, বাট আমি বলছিলাম একটু আগে, মনে আছে কিনা আপনাদের, যে এখানে রিকোয়েস্ট পাঠাতে হলে এবং পাঠিয়ে কোনো রেসপন্স পাইতে হলে আমাকে কিন্তু অথেন্টিকেটেড ইউজার হতে হবে। সেক্ষেত্রে আমাদের এই অথেন্টিকেশনের ভিতরে আমাদের বিআরআর টোকেনটা পাঠাতে হবে। বাট আমরা কিন্তু বিআরআর টোকেনটা পাঠাচ্ছি, বাট এটা হলো মানে আগে একটা টোকেন ছিল সেই টোকেনটা। এই জন্য এটা কী বলতেছে যে আমি এখানে
আনঅথেন্টিকেটেড। সো আমাদের বর্তমান যে টোকেনটা আমরা পেয়েছি এটাকে আমি এখানে পেস্ট করলাম। এখন যদি আমি রেসপন্সটা পাঠাই, আচ্ছা এটা হলো আমাদের পোস্ট, এটা তো আমাদের পোস্ট রিকোয়েস্ট হবে না, এটা কী হবে গেট রিকোয়েস্ট। তো আমি এখান থেকে গেট রিকোয়েস্ট দিলাম, দেখেন আমি কিন্তু ভ্যালুগুলো পারফেক্টলি পেয়ে গেছি। ওকে, তো এইটা হলো যে আপনি কিছু কিছু যে সাপোজ আপনি একটা অ্যাপের অ্যাকাউন্ট তৈরি করেন নাই, বাট চাচ্ছেন যে আপনি ওই অ্যাপের ভিতরের বিষয়গুলো অ্যাক্সেস করার জন্য বা প্রোডাক্টগুলো দেখার জন্য, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অথেন্টিকেটেড ইউজার হতে হবে, তাই না? এই ক্ষেত্রে আমাদের এইভাবে করে বেরা টোকেন পাঠাতে হবে। তো এটা কি বুঝতে পেরেছি যে আমরা কেন অথেন্টিকেশন পার্টটা ব্যবহার করি? জি ভাই। ওকে, আর একটু করে দেখিয়ে দিলাম যে বড়িতে কেন পাঠাতে হয়। যখন আমাদের বড়িতে আমরা কোনো ডেটা ভ্যালু নিই তখন হলো আমাদের বড়ির ভিতরে পাস করতে, এটা কিন্তু আপনারা অলরেডি করে আসছেন। আপনারা কিন্তু ওই যখন পোস্ট এপিআই নিয়ে কাজ করছেন তখন করছেন না? তখন কিন্তু আপনার বড়িতে কিন্তু রিকোয়েস্ট মানে কোনো ভ্যালু পাঠাচ্ছিলেন, তাই না? মনে আছে কিনা আপনাদের? যারা করছেন এটা কিন্তু বলতে পারবেন। আচ্ছা ভাই, যদি পোস্ট এপিআই তো দুইটা, মানে একটা হলো গেট এপিআই আর একটা হলো পোস্ট এপিআই। যদি আমি ইউজারের কাছ থেকে কোনো মানে এপিআই নিয়ে আমার সার্ভারের ভিতরে স্টোর করে রাখতে চাই, তো ওটাও কি মানে এই রকম করে পোস্ট এপিআই করলে হইব? হ্যাঁ, এটা হলো পোস্ট এপিআই। আর আপনি সাভারের কাছ থেকে গেট করেন সেটা হবে গেট এপিআই। আর শুধুমাত্র দুই রকমের এপিআই না, আমি দুই রকমের এপিআই বলি না, আমি বলছি যে গেট, পোস্ট, পুট, প্যাস, ডিলেট, এই কয়টা, এই পাঁচটা মূলত বেশি পোর্ট ব্যবহার আর করা হয়। প্যাস এগুলো তো মানে ওই যে এপিআই আপডেট করার জন্য। আপডেট করার জন্য, ডেটা আপডেট করার জন্য, রাইট। আর ডিলেট তো না মানে বুঝবেন। আমি বলতেছিলাম যে আমি ধরেন একটা ইয়া বানাইলাম, এই যে লাইক হচ্ছে দারাজের মধ্যে যে থাকে না ইউজার, মানে ইউজার সেলার যে থাকে, সেলার অ্যাকাউন্ট, তো সেই জায়গা থেকে একটা প্রোডাক্ট দেয়, সেগুলা হচ্ছে সার্ভার স্টোর হয়। তো যখন আমরা সেগুলা কেনার জন্য বা ওইগুলা সার্চ করি তখন ওটা এপিআই এর মাধ্যমে আমাদের শো করে এরকম। ওই তো আপনি যে সার্ভারের কাছে কোনো প্রোডাক্ট বা কোনো ডেটা পাঠাতে চান সেটা হবে পোস্ট এপিআই, আর যদি সার্ভারের কাছ থেকে পেতে চান সেটা হবে গেট এপিআই। না সেটা সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমি ইউজারের কাছ থেকে এপিআই টা নিব কেমনে, মানে এইরকম করেই? হ্যাঁ, এরকম করে নিতে হবে যেরকম আপনারা করছেন এতদিন ক্লাসগুলো, এরকমভাবেই হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর এটা তো আমরা জাস্ট ইউজ করতেছি টেস্ট করার জন্য যে আমাদের পারফেক্টলি কাজ হচ্ছে কিনা। যদি এখানে পারফেক্টলি কাজ আমরা রেসপন্স পাই সেক্ষেত্রে হলে আমরা এটাকে আমাদের অ্যাপের ভিতরে ইমপ্লিমেন্ট করব। এবং এখান থেকে যে রেসপন্সটা পাচ্ছি দেখেন এখানে কুকিজ আছে, হিটার্স আছে, টেস্ট রেজাল্ট আছে, মানে কী কী পাচ্ছি বডিতে। এখানে স্ট্যাটাস কোড আছে যে আমরা পারফেক্টলি পাইছি কিনা, 200 আসছে কিনা, কত সেকেন্ড লাগছে সেটা দেওয়া আছে, কত কেবি আমরা এখান থেকে রিসিভ করছি সেটা দেওয়া আছে। ওকে, সব কিছু দেওয়াই তো আছে এখানে, জাস্ট একটু দেখতে আচ্ছা, হবে আপনাদেরকে। আর ভাই ওই যে আপনি যে একদম লাস্টে যে ই কমার্স একটা প্রজেক্ট বানাইতে চাইছিলেন, ওইগুলোর মধ্যে কি মানে প্রোডাক্ট কি গেট এপিআই এর মাধ্যমে নেবেন, না মানে এরকম করবেন যে ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন বা এমন কিছু এরকম? ইউজারের কাছ থেকে ইনপুট নিব, বাট আপনাদের ই কমার্সটা প্রবাবলি হবে ফায়ার বেস দিয়ে, তারপর আর একটা এপিআই মানে এপিআই দিয়ে ক্লাস মানে প্রজেক্ট হবে, ঠিক আছে? তো এর পরপরে হলো আমরা ফায়ার বেস দিয়ে প্রজেক্টটা শুরু করবো আর কি। আর এখানে আরেকটা মজার বিষয় দেখেন, সেটা হলো কি এখানে আপনার কোড আছে, একটু খেয়াল করেন এই কোড। সো এই কোডে ক্লিক করলে আপনার এখান থেকে দেখেন সিলেক্ট করা আছে আমার যে ডার্ট, যেহেতু আমরা এইচটিটিপি প্যাকেজটা ব্যবহার করতেছি, তো আপনি এখানে কিন্তু আপনি সিলেক্ট করেন যে ডার্ট এইচটিটিপি, তাহলে আপনি ধরেন যে কোডগুলো করেছিলেন আপনার ওই যে সার্ভিস ফাইলের ভিতরে, সেই কোড কিন্তু সব অটোমেটিক এখানে করে দিয়েছে, আপনার কিছুই করতে হবে না, যদি আপনি বুঝতে পারেন। বাট এটা এখানে ব্যবহার করেন না, আপনি যখন এটা বুঝে যাবেন তখন শিখে যাবেন তখন তাহলে এখান থেকে জাস্ট কপি করে ব্যবহার করতে পারবেন। তো আপনাকে এই পুরো কোড লিখতে হবে না, বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আর আপনার এপিআই এর মাধ্যমে কি ওই যে আপনার ইউজার অথেন্টিকেশন, মানে ওই যে ওটিপি টাইপের যে এইগুলা থাকে, এই অথেন্টিকেশন ওইগুলো হবো নাকি আলাদা কোনো সিস্টেম? দেখি আমার সিদ্ধান্ত নিব যে কোনটা করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি ক্লাস বাড়াচ্ছি না, তো মোটামুটি মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন, আজকে অনেকগুলো বিষয়ের সাথে আলাপ করেছি, কথা বলেছি। তো ক্লাসটা ভালো করে দেখার চেষ্টা করুন, আর এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন নিজেরা এপিআই, আপনাদের যে ফেক এপিআইটা আছে যদি ট্রাই করেন সমস্যা নেই।
ওইটা দেখে দেখে এবার ট্রাই করেন। প্রথমে একটু আপনাদের কাছে এরকম লাগতে পারে, কারণ যখন আমরা শিখেছি তখন আমাদের কাছে একটু এটাকে মানে সহজে বুঝতে পারিনি, বাট ইউজ করতে করতে হয়ে গেছে, ঠিক আছে। সো এটা আপনাদের সময় লাগবে, বাট মোটামুটি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকবেন, যাতে বুঝতে পারেন যে আসলে আমাদের এখান থেকে কী কাজটা হচ্ছে, তারপর আপনারা ইউজ করতে করতে তারপর হয়ে যাবে। আর একটা বিষয় আমার দেখানো হয় না, সেটা হলো কি, এখান থেকে হলো আপনি সিলেক্ট করতে পারেন যে আপনার যে বডিতে যে ভ্যালুটা যাচ্ছে এটা কি ফাইল যাবে নাকি টেক্সট যাবে। সাপোজ দেখেন এখানে যখন আমি পাঠাচ্ছিলাম তখন হলো একটা ইমেজ পাঠাচ্ছিলাম, তো এইখানে হলো আমার একটা ফাইল, যেহেতু ইমেজটা ফাইল এই জন্য এখান থেকে ফাইল সিলেক্ট করা যাচ্ছে, ওকে। আর যদি একটা প্লেন টেক্সট হয় সেক্ষেত্রে হলো আপনাদের এইরকম টেক্সটের মতো করেই যাবে, ওকে। এইটা মোটামুটি বিষয় আর কি, ঠিক আছে। আবার এখান থেকে আপনার বাল্ক এডিট আছে, এখানে যে ক্লিক করে যদি আপনি এখান থেকে মুছে দেন তাহলে আর কি এখানে থাকবে না এইটা আর কি, এটি। বা এখান থেকে আপনি আনসিলেক্ট করতে পারেন এইভাবে করে। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা কালকে আপ করে দিব সকালবেলা, একটু দেখে নিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে।